নামামৃত সুধা পান করলেন। তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে কোনো সাহিত্যিক, লেখক, কবি এবং যে কোনো মহান ব্যক্তি ঠাকুরের কাছে এসছেন, তারা ঠাকুরের কাছ থেকে ব্যর্থ নমস্কারে কেউ ফিরে যাননি। সকলেই শিক্ষা নিয়ে গেছেন। তাই ঠাকুর সকলের শিক্ষক, লোকশিক্ষক। এই বিষয়ের উপরে রিসার্চ স্কলারদের অনুরোধে আজকের আলোচ্য বিষয় ঠাকুর ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেই আমরা খুব গর্ববোধ করি, কারণ তার বাড়ি আমাদের বীরভূমে, আমোদপুরের পাশে লাভপুর বাড়ি। সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত গল্পের প্রণেতা, বাংলা সাহিত্যের শক্তিধর উপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1955 সালে 1 নভেম্বর ঠাকুর দর্শনে দেওঘরে উৎসবে আসেন। সেদিন ছিল উৎসবের পঞ্চম দিন তথা শেষ দিন। লেখকের সঙ্গে লেখকের স্ত্রীও ছিলেন। সস্ত্রীক তিনি সাহিত্য সম্মেলনে গেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সরাসরি একেবারে সম্মেলনে উপস্থিত হলেন। প্রধান অতিথির আসনে বরণ করে নেওয়া হলো তাকে। তিনি সেই বিশাল জনসমাবেশে তার ভাষণে বললেন, প্রণাম জানাই তাকে যিনি সৎসঙ্গের প্রাণপুরুষ, বন্দে পুরুষোত্তম বলে যিনি নন্দিত বন্দিত। রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, নানক, কবির, রামকৃষ্ণ এদের কথা উল্লেখ করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, শ্রী শ্রী ঠাকুরকে আমি এখনো দেখিনি, তবে এত লোকে যাকে বলেছেন পুরুষোত্তম, আমিও তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাকে পুরুষোত্তমই বলবো। তার সম্বন্ধে অনেক কথা শুনেছি, অনেক কুৎসা শুনেছি, অনেক প্রশংসা শুনেছি। জানবার আগেই মত ব্যক্ত করে ফেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। তাই উত্তরে আমি কিছুই বলছি না, এখন কোনো কথা আমি বলবো না। আমি আগে তাকে দেখি, তাই এসেছি দর্শনের জন্য। তারাশঙ্করের তখন পর্যন্ত ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ না হলেও ঠাকুরের বাণী এবং গ্রন্থাদি পড়ে, অনেকের মুখে তার কথা শুনে তার মতবাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। শ্রী ঠাকুরের জীবনবাদী সর্বজনীন মতবাদ তাকে খুবই আকৃষ্ট ও মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতায় দাঁড়িয়ে তিনি সভায় খুব মূল্যবান বক্তব্য রেখেছিলেন 1955 সালে। তার কিছু লোভনীয় বক্তব্য, যেমন মরমী কথাশিল্পী, খুবই মর্মস্পর্শী জীবনে তার সার সত্যটি তুলে ধরেন। বলেন, জীবনে আমরা কর্ম করে প্রতিষ্ঠা পাই। পরে দেশো বাবু ঘুমিয়েছে না এবারটা? না না দিয়ে আসতে। ও আচ্ছা। তাই আমরা জীবনের সার সত্যটি, জীবনে আমরা কর্ম করে প্রতিষ্ঠা পাই, ভোগ্য বস্তু পাই, অনেক স্ত্রী, পুত্র, পরিবার, ধন, ঐশ্বর্য, তবু আমাদের মন ভরে না, আরো কিছু চাই। কি চাই? আনন্দ চাই। সে আনন্দ প্রাণের আনন্দ। রাজনীতি, সমাজনীতি, সাহিত্য সবাই এই আনন্দের পূজারী। এই আনন্দের মূলে আছে ধর্ম, যা দিয়ে মানুষ বিবর্তনের পথে এগিয়ে চলেছে। ভারত ধর্মনিরপেক্ষ দেশ বটে, কিন্তু ধর্মকে সে অবজ্ঞা করে না। জাতীয় পতাকায় অশোক চক্রে
স্থান পেয়েছে তার ধর্ম স্বীকৃতি হিসাবে। ধর্মকে সে রেখেছে মাথার উপরে। এই প্রাণ ধর্ম, মানব ধর্ম, ভারত আত্মার ধর্ম, বিশ্বজনীন ধর্মের প্রবক্তা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সাহিত্য, সমাজ, রাজনীতির যে একে অপরের পরিপূরক, এই ধর্মের স্বরূপের ব্যাখ্যা ছড়িয়ে দিয়েছেন তিনি তার কথিত সাহিত্য সমগ্রের মধ্যে। আজ থেকে একটি ছোট্ট উপস্থাপন তার ছড়া উপসংহারে টানছি। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। সম্মেলনের শেষে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সস্ত্রীক ঠাকুর দর্শনে গেলেন। তখন জামতলার প্রাঙ্গণে ঠাকুর উপস্থিত ছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতবাদে আকৃষ্ট হলেও কুৎসা এবং প্রশংসা দুটি অধিক পরিমাণে শুনেছেন তিনি মানুষের কাছ থেকে। তাই সেই সমস্ত মতবাদের যতই মত সুন্দর ও পবিত্র কিনা এই ব্যাপারে প্রচণ্ড কৌতূহল নিয়ে এসেছিলেন তিনি ঠাকুরকে জানবার জন্য। লেখককে আসতে দেখেই ঠাকুর স্বয়ং উঠে দাঁড়ালেন, বিনম্র ভঙ্গিতে করজোড়ে স্বাগত জানালেন। গভীর সম্ভ্রম এবং প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠাকুর বললেন, আমি আপনার নাম শুনেছি, দেখবার লোভও ছিল। পরমপিতার দয়ায় আজ আপনাকে দেখলাম। আমি তো আর নড়তে চড়তে পারি না, এখানেই থাকি। তাই আমার সৌভাগ্য যে আপনি আশ্রমে এসেছেন, আপনাকে দেখলাম। ঠাকুরকে প্রথম দর্শনেই ভালো লেগে গেল লেখকের। তাকে পরীক্ষা করার মানসিকতায় চলে গেল। তিনি মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরকে দেখতেই লাগলেন। আপনাকে এত লোক ভক্তি করে, শ্রদ্ধা করে, আমি এলাম সেই উৎসকে দেখতে, জানতে, যাকে দর্শন করতে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে। আমি কত কথা শুনেছি আপনার সম্বন্ধে, কতজনে কত কথা বলেছে, তাই আমারও লোভ ছিল আপনাকে দর্শন করার। এরপর শ্রী শ্রী ঠাকুর তার ভালোবাসা এবং স্মৃতির নিদর্শন স্বরূপ একখানা দণ্ড তাকে হাতে দিতে চাইলে তারাশঙ্কর সানন্দে সম্মতি জানালেন এবং কৃতজ্ঞতার স্বরে করজোড়ে বললেন, এ তো আমার সৌভাগ্য। শ্রী শ্রী ঠাকুর উঠে দাঁড়িয়ে লাঠি মাথায় ঠেকিয়ে লেখককে দিলেন। তিনি ভক্তি ভরে তা গ্রহণ করে একেবারে ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানালেন ঠাকুরকে। তারপর কথা প্রসঙ্গে ঠাকুরকে বললেন, কতই তো লিখতে ইচ্ছা করে, কিন্তু জীবনের সময় তো কম। ঠাকুর ভরসাদীপ্ত স্বরে বললেন, আমি কই, মৃত্যু যখন আসবেই তখন তার জন্য ভেবে লাভ কি? মা মিহস্য মা জহি, সাক্ষ্যতে চেত মৃত মা বলত, মেরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা নিভে যেতে চাই না, থাকতে চাই। তা যেমন করেই হোক, স্মৃতিবাহী চেতনা নিয়েই হোক, এই শরীর নিয়েই হোক, আমি পরমপিতার কাছে প্রার্থনা করি অযুত আয়ু ভোগ করুন, আর লোক আপনাকে উপভোগ করে পরমপিতার পথে চলুক। পাহাড়ি ঝর্ণার মতো যেন ঠাকুরের অপার্থিব দৃষ্টি, চোখ দুটি প্রেমোচ্ছল আশিস ধারা প্রবাহিত হতে লাগলো। বাংলার লব্ধ প্রতিষ্ঠ বরেণ্য কথাশিল্পীর পরীক্ষক চোখ এখন গভীর আবেগে আপ্লুত। ভক্তিস্বরে দুই হাত জড়ো করে নীরব নিনড় দৃষ্টি ছল ছল চোখে দেখতে লাগলেন সেই দেবদুর্লভ অভিব্যক্তিকে। শ্রী শ্রী ঠাকুর এবং প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের বহু কবিতা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি। তাকে অ্যান্টি রোম্যান্টিক কবি বলা হতো। আপনারা সকলেই জানেন। তার দুটো ছত্র আমি বলি, জল কেন এত ছলকায়, বুঝি বাগবাইশনে জল খায়, সুদূরে তরুণীর অরুণের ঘাটে জল কেন অত, মনে পড়ছে না। যাই হোক, সেই প্রেমেন্দ্র মিত্র, তিনি তৎকালীন খ্যাতনামা কবি, লেখক এবং চলচ্চিত্রকার। প্রেমেন্দ্র মিত্র 1966 সালে দেওঘর উৎসবে শ্রী শ্রী ঠাকুর দর্শনে আসেন। সে তো শুভ্র শয্যায় বসেছিলেন ঠাকুর। প্রেমেন্দ্র মিত্র দেখলেন তথাকথিত সাধু সন্ন্যাসীর মতো
কোনো গেরুয়া নেই, বেশভূষা নেই, এ একেবারেই সহজ সরল মানুষ। ঠাকুরকে দেখে তার সঙ্গে আলোচনা করে বিস্ময়ের সঙ্গে প্রেমেন্দ্র মিত্র এই পরম সত্যটি গভীরভাবে অনুভব করেছিলেন যে যুগে যুগে অবতার পুরুষরা পৃথিবীতে আবির্ভূত হন, তাই হচ্ছেন বিশ্বের সাহিত্য ও বিশ্বসভার প্রাণ। তাই সেদিন তার গভীর উপলব্ধি থেকে তিনি অকপটে এই পরম সত্যটি প্রকাশ করেছিলেন। সভাতে বলেছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যিক, চিরন্তন সাহিত্যের পিছনে রয়েছে জীবন্ত মহামানবের প্রেরণা। তার কর্ম ও সাধনা, আচরণ ও চরিত্র সাহিত্যেরই উপাদান। ঝড় হলে গাছগুলি নড়ে, দোল খায়, কিন্তু গাছ নিজে নড়ে না, হাওয়া তাকে নাড়ায়। সৎসঙ্গে সহস্র সহস্র মানবের সমাবেত হওয়ার পিছনে যে বিরাট চৌম্বকত্ব শক্তি বিরাজ করছেন, সেই চৌম্বক শক্তি হচ্ছে সাহিত্যের প্রাণ। এই চৌম্বক শক্তির আধার ও অবতার মহাপুরুষদের কথা যখন ভাবি, তখন মনে হয় যে আমরা কত কসরত করে সাহিত্যে যেসব কথা লিখি, সেই সাহিত্য সৃষ্টির চেষ্টা করি। এই মহামানবগণ কত সহজভাবে সেই কথা বলে গেছেন, যার পূর্ণ নামে সৎসঙ্গে সকলে সমবেত হয়েছেন। সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আলাপ করে তার লেখা পড়ে বারবার মনে হয়েছে আমরা সাহিত্য সাধনার মাধ্যমে যেখানে পৌঁছাতে চাই, তিনি কত সহজে সেখানে পৌঁছে গেছেন, সকলকে পৌঁছে দিচ্ছেন। এই রূপে মহামানবগণ হচ্ছেন সূর্য। সেই সূর্যের আলোতে সাহিত্য উদ্ভাসিত হয়ে ওঠে। এই সমস্ত মহাপুরুষকে বোধ করার জন্য, তাকে জীবনে উপলব্ধি করার জন্য মনের যে প্রস্তুতি চাই, সেই প্রস্তুতি করে দেওয়াই হচ্ছে সাহিত্যের কাজ। আমি আশা করি আমাদের জাতীয় অভ্যুত্থানে সাহিত্য মনের সেই দরজা খুলে দেবে, যে দরজা দিয়ে আমরা মহাপুরুষকে বোধ করতে পারবো। সৎসঙ্গে আসবার আগে এত বড় বিশাল সমাবেশের কথা কল্পনাও করতে পারিনি। বড় সমাবেশ, এই উৎসবের প্রত্যেকটি কর্মমুখর বিভাগ এবং সামগ্রিক সবখানি এত সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় যে তা দেখে মনে হয় আমরা যে জাতীয় অভ্যুত্থান চাই তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই সৎসঙ্গ। বর্তমানে এখানে যে শিক্ষা স্রোত শুরু হয়েছে তা সমগ্র ভারতে প্রবাহিত হয়ে চলবে। এখান থেকে আমি যে প্রেরণা ও চেতনা নিয়ে গেলাম, তাই আমার নতুন সাহিত্যের সম্ভার হয়ে থাকবে। সাহিত্যের উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে প্রেমেন্দ্র মিত্র যে মহামূল্যবান মন্তব্য ও বক্তব্য তুলে ধরলেন, তাতে বিশ্বের সমস্ত পথভ্রান্ত লেখক তথা পাঠকদের জন্য তা অবস্মরণীয় এবং আলোকস্তম্ভ। আমার মনে হয় বিশ্বের অধিকাংশ লেখক কবিরাই এই উপলব্ধি থেকে দূরে থাকুন, এই সত্যটা অস্বীকারই করেন না কেন, বরং ধর্মের বিকৃত রূপ দেখে অবতারগণের প্রতি যেন বিকৃত ধারণা না হয়, ধর্মের বিরুদ্ধাচারণ করে মানুষ যেন সৎসঙ্গের শ্রী প্রফুল্ল কুমার দাস শ্রী ঠাকুরের নির্দেশে তাকে পরিকল্পিত শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে আলোচনা করেন। ঠাকুর অন্যতম ভক্ত পার্ষদ পূজনীয় প্রফুল্লদা সঙ্গে কথা শুনে তার ভক্তি বিনয় সর্বমুখী প্রজ্ঞা দেখে মুগ্ধ হয়েছিলেন। বলেছিলেন, মহামানবদের দুর্লভ সঙ্গ লাভের বিকল্প কোনো রাস্তা নেই। এই সত্যটি জীবনের শেষ দিকে মহাবিজ্ঞানী আইনস্টাইনও অনুভব করেছিলেন। আইনস্টাইন বলেছিলেন, জড়বিজ্ঞানের এই জয়যাত্রা দেখে, এই নিত্য নতুন আবিষ্কার ও উন্নতি দেখে
আমি যতটা আনন্দিত তার চেয়েও বেশি আতঙ্কিত। আতঙ্কিত হওয়ার কারণ একটাই, একটা সার্থক উপমা দিয়ে বলেছিলেন, শিশুর হাতে ধারালো অস্ত্র ক্ষুর যেমন ভয়ঙ্কর, অনিয়ন্ত্রিত অসংযমী জাতির হাতে জড়বিজ্ঞানের সাফল্য তেমনি ভয়ঙ্কর। তাই তিনি জাতির নিয়ন্ত্রণ ও সংযমের জন্য মহামানবগণের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। ঠাকুরের সঙ্গ করে, তার ভক্তের সঙ্গ করে প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র সে কথা মনে করিয়ে দিলেন। সত্য সন্ধানী দৃষ্টি যে পরম সত্যে উপনীত হয়েছিল, বিশ্বের সমস্ত হৃদয়ের মর্মকন্দরে সেই সত্য বাস্তবভাবে প্রথিত হোক, এই প্রার্থনা। প্রেমেন্দ্র মিত্র বললেন, শিশুর হাতে ধারালো অস্ত্র ক্ষুর যেমন ভয়ঙ্কর, অনিয়ন্ত্রিত অসংযমী জাতির হাতে জড়বিজ্ঞানের জয় জয়কার ও সাফল্য তেমনি ভয়ঙ্কর। আজকে বোম বিস্ফোরণ, আজকে প্রত্যেকের হাতে বিশ্ব ধ্বংসকারী গোলা বারুদ মজুত আছে, যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে পৃথিবীতে, কিন্তু যে কোনো মুহূর্তে আবার গঠন করে দিতে, ঐশ্বর্যশালী করে দিতে পারে না। তাই বিজ্ঞানের জয় জয়কার। নিউটন বলছেন, আইনস্টাইন বলেছেন যে জয় জয়কারে আনন্দের বিষয় ঠিক, কিন্তু যদি পরম পুরুষ, বিধাতা পুরুষ, লোকশিক্ষক তাদের মাথায় না থাকে, তাহলে স্বনিয়ন্ত্রিত হতে পারবে না। আর স্বনিয়ন্ত্রিত না হয়ে ধারালো অস্ত্র ক্ষুর বাচ্চার হাতে দিলে, যদি তার মিসইউজ করে ফেলে, তাহলে ধ্বংস অনিবার্য। তাই উৎসাহিত যেমন আবিষ্কারের ফল, তেমনি আতঙ্কিত আরো বেশি। এই কথা বললেন বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে, সেই বিধাতা রাঙারাতুল চরণে পুনঃ পুনঃ প্রার্থনা জানিয়ে, প্রণাম জানিয়ে আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করলাম। জয় গুরু।